হ্যালো ফ্রেন্ডস, সকলকে প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। শারদীয়া আসতে আর বেশি দেরি নেই বন্ধু। তাই মনে আনন্দ থাকবেই, কিন্তু মনে আনন্দকে রেখেও আমাদের কিন্তু পড়াশোনায় মন রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা রাখতে হবে। হাসি, কান্না, খেলাধুলা, পড়াশোনা, একটু টিভি দেখা, সমস্ত কিছু নিয়েই আমাদের চলতে হবে। তো বন্ধু, ভিডিও শুরু করার আগে সকলকে আমার যে চ্যানেল আর্টস উইথ বিডি, সেই আর্টস উইথ বিডি চ্যানেলে সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই এবং সকলকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সকলে ভালো আছো এবং ভালো থাকতেই হয় বন্ধু। কাছে কিন্তু শারদীয়া আসছে, বেশি দেরি নেই। তার আগে তোমরা জানো বিশ্বকর্মা পুজো রয়েছে এবং অবশ্যই ঘুড়ি একটা উৎসব রয়েছে। তাই সেই উৎসবটাকে তোমরা কিন্তু খুব ভালো করে পালন করো। তবে পড়াশোনায় কিন্তু কোনোভাবে ফাঁকি দিলে চলবে না। কারণ এর ওপর নির্ভর করে কিন্তু তোমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে। তাই তোমরা চেষ্টা করবে যে ভালো করে নিজেদের যে রেজাল্ট বা ভালো করে নিজেদের যে পড়াশোনার যে গতি, সেই গতিটায় যেন কোনোভাবে কোনো খামতি না থাকে। তো বন্ধু, আমার যে চ্যানেল, ইউটিউব চ্যানেল আর্টস উইথ বিডি, তোমরা প্রত্যেকেই জানো যে এর আগের নাম ছিল এডুকেশন এক্সক্লুসিভ। বিশেষ কারণবশত আমি কিন্তু চ্যানেলের নামটা পরিবর্তন করেছি, করে আর্টস উইথ বিডি রেখেছি। এবং তোমরা দেখেছো যে চ্যানেলের লোগোতে কিন্তু সব ক্যাপিটাল অক্ষরে ইংরেজিতে ARTS লেখা আছে। এই লোগো দেখে এবং আর্টস উইথ বিডি এই নেমটা দেখেই তোমরা কিন্তু তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং এডুকেশন এক্সক্লুসিভ, এটা যখন তোমরা ইউটিউবে সার্চ মারবে দেখবে এরকম ধরো পরপর অনেকগুলো চ্যানেলের নাম আসছে। তো সেই হিসাবে আমি নামটা পরিবর্তন করে রাখি যে এডুকেশন এক্সক্লুসিভ তো অনেকগুলো নাম রয়েছে, সুতরাং আমার চ্যানেলের নামটা একটু পরিবর্তন করে দিই যাতে একটা থাকে এবং খুঁজতে সুবিধা হয়। তোমরা আর্টস উইথ বিডি চ্যানেলের লিঙ্ক দিয়ে খুঁজতে পারো, নাম লিখে খুঁজতে পারো, নতুবা তোমরা খুঁজবে আমার যে পূর্ব নাম ছিল এই চ্যানেলের এডুকেশন এক্সক্লুসিভ, সেই নাম ধরে খুঁজবে। তো বন্ধুরা, সকলকে আমন্ত্রণ জানাই এবং সকলকে ভালোবাসা জানাই। সকলে খুব ভালো থেকো, আর ভালো থাকতেই হয় বন্ধু। তো বন্ধু, মূল ভিডিও শুরু করার আগে দু চার কথা একটু বলে নিই, একটু সঙ্গে থেকো। হ্যাঁ, বিরক্তিবোধ যেন না হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়েদের একটু বিরক্তিবোধ চলে আসছে। তাই বিরক্তিবোধটা কিন্তু কোনোভাবেই নিয়ে এসো না। সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। ভিডিওটা লং হতে পারে, তাই কোনোভাবেই স্কিপ করে কিন্তু দেখে যাও না। স্কিপ করতে করতে দেখলে কি হয়, তোমরা কিন্তু বিশেষ অংশটুকু তোমাদের বাদ পড়ে যেতে পারে। তাই তোমরা চেষ্টা করবে যে স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটাকে পুরো দেখে থাকতে বা দেখবে। যাতে কি হয়, মাঝে যদি আমি কোনো পয়েন্টস বলি, কীভাবে কি কাজ করতে হয়, লিখতে হয় যদি বলি, সেটা তোমরা হয়তো স্কিপ করে মিস করে গেলে এতে কি হবে, তুমি মেন জায়গাটা থেকে বাদ পড়ে যাবে। তাই চেষ্টা করবে কখনোই স্কিপ নয়, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিও। সেই সঙ্গে আরও বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাই যে করো কি, এই চ্যানেলের লিঙ্কটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্ট করো, লাইক করো। কমেন্ট করলে বন্ধু আমরা নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে তৈরি করতে আমরা উৎসাহিত হব। তোমাদের এই ভিডিও যদি তোমাদের কাজে লাগে, তাতে আমাদের যে শ্রমটা সেটা সার্থক বলে আমি মনে করব। কারণ আমি তোমাদের পাশে সবসময় আছি, সর্বত্র আছি, চেষ্টা করব যতটা পারা যায়। আর অবশ্যই আমি তোমাদের চেষ্টা করে যাব তোমাদের যাতে রেজাল্টটা ভালো হয়। এবং তার জন্য আমি নবম শ্রেণীর ইতিহাসের যে লাস্ট দুটো অধ্যায়, ষষ্ঠ এবং সপ্তম, তোমরা জানো দুটো অধ্যায় রয়েছে এবং এর সঙ্গে পুরো বইটাই পরীক্ষা হয়। কোনো কোনো স্কুল দু একটা অধ্যায় বাদ দিয়ে থাকে। তো লাস্ট যে দু অধ্যায় রয়েছে, ষষ্ঠ এবং সপ্তম, একটা মনে হয় ষষ্ঠ অধ্যায়ের নাম খুব সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর আর সপ্তম অধ্যায়ে মনে হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, ইউএনও আর ইউনাইটেড নেশনস, আর হয়তো তোমাদের লিগ অফ নেশনস, এই সম্পর্কে কিছু আলোচনা রয়েছে। তো বন্ধু, ষষ্ঠ অধ্যায় কিন্তু 1, 2, 4, 8 নম্বরের প্রশ্ন হয়। সপ্তম অধ্যায়ে বন্ধু কেবল 1 আর 2 এর প্রশ্ন হয়। এখান থেকে 4 ও 8 এর কোনো প্রশ্ন আসে না, এটুকুই আমরা জানি, মানে লেটেস্ট সিলেবাস অনুযায়ী বলা হচ্ছে। তো এই অনুযায়ী কিন্তু প্রশ্ন পরীক্ষায় হওয়ার কথা। তবে জানি না বিভিন্ন স্কুলে মানে যিনি প্রশ্ন করবেন সেই স্যার কীভাবে করবেন। তবে নিয়ম হচ্ছে কিন্তু এটাই যে সপ্তম অধ্যায়ে কেবলমাত্র 1 আর 2 নম্বরের প্রশ্ন হয়,
আর আমাদের যে ষষ্ঠ অধ্যায় সেখান থেকে 1, 2, 4, 8 মিলিয়ে প্রশ্ন হয়। তো বন্ধু নবম শ্রেণীর ইতিহাসের সাজেশান নিয়ে চলে এসেছি বন্ধু। যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটাকে দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও এবং ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিও, যাতে তোমরাও উপকৃত হও এবং তারাও উপকৃত হয়। তো বন্ধু দেখো, বোর্ডে আমি প্রথমেই একটা জিনিস লিখে রেখেছি যে নবম শ্রেণী হিস্ট্রি সাজেশন 6th and 7th অধ্যায়। ভালো করে দেখো, 6 এবং 7 অধ্যায় এই দুটোর আমি আগে সাজেশন বা নির্বাচিত প্রশ্ন, সাজেশন ঠিক বলবো না, নির্বাচিত প্রশ্ন তোমাদের সামনে আমি এই ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করব। আশা করব যে এই ভিডিওটা তোমাদের কিন্তু কাজে আসবে। আর এই ভিডিওটা কাজে এলে কি হবে না, ভিডিওটা কাজে এলে আমারও ভালো লাগবে, আমাদের শ্রম সার্থক হয়েছে বলে আমরা মনে করব। তাই বন্ধু পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো বন্ধু চলে যাবে মূল ভিডিও একদম সরাসরি। তো প্রথম আমি ষষ্ঠ অধ্যায়ে আসছি বন্ধু। ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে আমি 2, 4, 8-এর যে প্রশ্নগুলো নির্বাচন করেছি, সেই 2, 4, 8-এর যে প্রশ্নগুলো নির্বাচন করেছি সেগুলো তোমরা একটু শুনে নাও ভালো করে, এবং অবশ্যই তোমরা কিন্তু ভালো করে যাবে এই প্রশ্নগুলো। তো 2 নম্বরের জন্য আমি বেশ কয়েকটা প্রায় 20টার মতো প্রশ্ন নির্বাচন করেছি ষষ্ঠ অধ্যায় থেকে, একটু ভালো করে তোমরা শোনো। প্রথমত রেখেছি একদম 2 নম্বরের ফার্স্ট প্রশ্ন রেখেছি ওয়াল ঘটনা কি। আবারও বলছি ওয়াল ঘটনা কি। 2-এ রেখেছি বন্ধু করফু দ্বীপের ঘটনা কি, করফু দ্বীপের ঘটনা কি। 3-এ রেখেছি জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলন, অর্থাৎ 1933 সালে সুইজারল্যান্ডের জেনেভায় যে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল সে সম্পর্কে 2 নম্বরের একটা ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। আচ্ছা, আর রেখেছি বন্ধু 4 নম্বর যে প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে তোষণ নীতি কী। অর্থাৎ তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সূচনায় এই তোষণ নীতিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে আমাদের লিখতে হয়। কারণ যদি ইংল্যান্ড আর ফ্রান্স সে সময় তোষণ নীতি মানে হিটলার আর ইতালি যে তোষণ মানে হিটলার আর ইতালি যখন একের পর এক দেশ আক্রমণ করছে সে সময় যদি ইংল্যান্ড ও ফ্রান্স একটু সজাগ থাকতো এবং ওদেরকে কাজে বিরত করতো মানে মুসোলিনিকে আর হিটলারকে, তাহলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিছুটা হলেও এড়ানো যেত বলে ঐতিহাসিকরা মতামত দিয়েছেন। তো সেই হিসাবে আমি বলছি যে তোষণ নীতি কী, এটা 2 নম্বরের জন্য তোমরা একটু দেখে যাও। পরে দেখবে তোমরা পঞ্চম অধ্যায়ে খুব সম্ভবত করেছো আনস্লুস কি। আনস্লুস আমি বানানটা বলে দিই, দন্তন্য তালবস্বলয় হস্যৌ দন্তস্ব, আনস্লুস কি। 6-এ যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে মিউনিক চুক্তি কবে এবং কাদের মধ্যে হয়। মিউনিক চুক্তি কবে এবং কাদের মধ্যে হয়। 7 নম্বরে যে প্রশ্নটা নির্বাচিত করেছি হচ্ছে ইতালি কেন আবিসিনিয়া আক্রমণ করে। তোমাদের এই আবিসিনিয়া নামটা কিন্তু পরিবর্তন করে স্যারেরা অনেক সময় ইথিওপিয়াও বলতে পারে, কারণ আবিসিনিয়াকে আগে তো ইথিওপিয়াও বলা হয় কোনো সময়, বা এর আগে নামও ইথিওপিয়া ছিল। তো কী বললাম, মানে বর্তমান নাম ইথিওপিয়া। তো ইতালি কেন আবিসিনিয়া আক্রমণ করেন। তো পরে যে প্রশ্নটা সেটা হচ্ছে বন্ধু জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল। আবারও বলছি জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল। নেক্সট হচ্ছে প্রশ্ন অক্ষ শক্তি। তোমরা জানো অক্ষ শক্তি কবে ও কাদের নিয়ে গঠিত হয়। এবার অক্ষ শক্তি কোনগুলো বলা হয় জানো তোমরা, রোম, বার্লিন, টোকিও, এই 3টেকে অক্ষ শক্তি বলা হয়। এখানেই প্রশ্নটা রয়েছে কবে ও কাদের নিয়ে গঠিত হয়। শুধুমাত্র 3টে দেশের নাম লিখবে এবং সালটা লিখে দিলে কিন্তু উত্তর হয়ে যাবে। তো বেশি বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে বলছে, তাই আমরা টু দ্য পয়েন্টই লিখব, তাই বেশি বাড়িয়ে আমরা কোনোভাবেই বলবো না। পরের যে প্রশ্নটা আছে যে মিত্রশক্তি কবে এবং কাদের নিয়ে গঠিত হয়। তোমরা জানো যে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এদেরকে নিয়ে মিত্রশক্তি গঠিত হয়েছিল। তো এই 3টে দেশ বলে দিলাম, সালটা তোমরা বলে দেবে। আর পরবর্তীকালে 1941-এর মাস্ট বি ওই 8ই ডিসেম্বর সম্ভবত আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল প্রত্যক্ষভাবে। ইতিপূর্বে কিন্তু আমেরিকা সরাসরি যোগদান করেনি, এটা তোমরা জানো। ও পরোক্ষভাবে ছিল এবং মিত্রশক্তিকে ওই যুদ্ধ অস্ত্র দিয়ে সাহায্য করতে বিক্রি করে, এটা তোমাদের মাথায় আছে। নেক্সট হচ্ছে কবে ও কোন ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। অর্থাৎ এটাকে আমরা এক কথায় বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। আবারও আমি প্রশ্নটা রিপিট করছি, কবে এবং কোন ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। এটা কি ঘুরিয়ে বলতে পারে বন্ধু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল সেটা লেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল সেটা লেখো। পরে আমি আসছি, পরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বন্ধু আশ্চর্যজনক নিষ্কৃতি কি।
এটা খুব ভালো করে দেখো। আশ্চর্যজনক নিষ্কৃতি কি? আচ্ছা, নেক্সট রেখেছি ল্যান্ড লিজ আইন কি, খুব ভালো করে করবে। ল্যান্ড লিজ আইন কি। নেক্সট রেখেছি ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি। এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় তোমাদের একটা আসার সম্ভাবনা প্রবল। কোনটা কোনটা বললাম? ল্যান্ড লিজ আইন এবং ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা খুবই জরুরি বা দাবিদার বলা যায়। নেক্সট রেখেছি পার্ল হারবার ঘটনা কি। পার্ল হারবার ঘটনা কি? পয়াকা লয় রে, পয়াকা র, বয়াকা র। পার্ল হারবার ঘটনা কি? তোমরা জানো যে পার্ল হারবার কি না আমেরিকার একটা নৌঘাঁটি। কোথায় ছিল না? প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জতে নৌঘাঁটি। সেই নৌঘাঁটিতে জাপান ওখানে ধ্বংস করে দেয় 1941 7ই ডিসেম্বর। ঠিক তার পরের দিনই আমেরিকা কী করেছিল না এই পার্ল হারবার আক্রমণের প্রতিশোধ নেওয়ার জন্য সরাসরি জাপানে আক্রমণ করে 1947 8ই ডিসেম্বর। মানে আক্রমণ করে না, 8ই ডিসেম্বর সরাসরি আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান দিয়েছিল। ইতিপূর্বে কিন্তু আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি কানেক্টেড ছিল না। নেক্সট যে প্রশ্ন হচ্ছে ডি ডে বা মুক্তি দিবস, খুব গুরুত্বপূর্ণ। ডি ডে, ডি ডট ডে, ডি ডে বা মুক্তি দিবস কি। নেক্সট রেখেছি আনরা কি, UNRRA, UNRRA, আনরা কি, আনরা কি। পরে রেখেছি বন্ধু দুটো প্রশ্নকে একসঙ্গে রেখেছি, এটা আলাদাভাবে আসতে পারে বা দুটো জুড়ে আসতে পারে। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কি। আবারও বলছি, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কি। নেক্সট 19 নম্বরে রেখেছি ন্যাটো কি। হ্যাঁ, ন্যাটো কি এবং তোমরা এর সঙ্গে একটা জিনিস দেখে যাবে যে ন্যাটোর বিপরীত যে জোট তার নাম কি। জানো যে ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা আমেরিকার যে একটা গোষ্ঠী, হ্যাঁ, বা তার যে জোট ন্যাটো। আর সেই বিপরীত গোষ্ঠীর নামই ওয়াসা, এটা সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে গঠিত হয়েছিল। ঠিক আছে, এই ন্যাটো কি এটা ভালো করে দেখা যাবে। নেক্সট হচ্ছে ঠান্ডা লড়াই কি। ঠান্ডা লড়াই কি অবশ্যই দেখা যাবে কোন দুই জোটের মধ্যে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানকার ইতিহাসটা তোমাদের কিন্তু পড়তে খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং একটা বিষয় ঠান্ডা লড়াই। এবং যদি পড়বে, যদি কেউ পড়ে থাকো এখনো পর্যন্ত, দেখবে তোমার মনের মধ্যে কিন্তু একটা অটোমেটিক আরও জানার একটা ইচ্ছা প্রকাশ তৈরি হয়ে গেছে, কারণ এই ঠান্ডা লড়াই ইতিহাসটা কিন্তু খুবই খুবই একটা বেশ ইন্টারেস্টিং বিষয়। নেক্সট হচ্ছে ফুলটন বক্তৃতা কি। এটাকে অনেক সময় স্যারেরা ঘুরে দেয় ফালটন বক্তৃতা কি। আবার বলছি ফুলটন বক্তৃতা কি, অনেক সময় এটাকে স্যারেরা অন্যভাবে দেখে ফালটন বক্তৃতা কি। 4 নম্বরের জন্য এই ছিল মোটামুটি 20-21টা তোমাদের 2 নম্বরের প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে নবম শ্রেণীর ইতিহাসের। 4 নম্বরের জন্য আমি গোটা 5 প্রশ্ন এখানে নির্বাচন করেছি, সেই 5টা প্রশ্নটা শুনে নাও। আশা করি তোমাদের মোটামুটি এই অধ্যায়টা মানে তোমাদের পক্ষে মানে লেখার জন্য বা তোমাদের পড়ার জন্য অনেকটা কাজে লাগবে। এই যে 4-5টি প্রশ্ন আমি 4 নম্বরের জন্য নির্বাচন করেছি। তো প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল। আবারও বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিলেন। নেক্সট যে প্রশ্নগুলো সেটা খুবই গুরুত্বপূর্ণ, হিটলারের পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনা করো। বন্ধু কী বললাম? হিটলারের পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনা করো, খুব ভালো করে করবে এটা। হিটলারের পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে এটাও যেটা বলবো, এটা কিন্তু 4এও আসতে পারে, 8এও আসতে পারে, এবং স্টার মার্কিং করে রাখো, এটা দেওয়ার সম্ভাবনা প্রবল। সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ত্রের প্রকৌশলগত কি পরিবর্তন দেখা দিয়েছিল। কি বললাম? দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ত্রের প্রকৌশলগত কিরূপ পরিবর্তন দেখা দিয়েছিল। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে করে যাও। নেক্সট দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির পরাজয়ের কারণ, অর্থাৎ ওই যে বললাম রোম বার্লিন টোকিও যে অক্ষ শক্তি, সেই যে অক্ষ শক্তি তারা কেন পরাজিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এই কারণগুলো তোমাকে লিখতে হয়। নেক্সট আমি দুটো টিকা রেখেছি, একটা টিকা আসার সম্ভাবনা প্রবল, একটা হচ্ছে পার্ল হারবার ঘটনা টিকা, পার্ল হারবার ঘটনা টিকা, আর একটা হচ্ছে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। হ্যাঁ, কি বললাম? পার্ল হারবার ঘটনা টিকা, ওর সঙ্গে একটা বললাম যে অথবা রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি, এই দুটো টিকার মধ্যে একটা আসতে পারে। নেক্সট লিখেছি জার্মানির পরাজয়ের কারণ কি। তোমরা জানো জার্মানির পরাজয়ের কারণ তোমরা ইতিপূর্বে পঞ্চম অধ্যায়ে মনে হয় পড়েছো সম্ভবত, আমার ঠিক মনে নেই, তাও তোমরা আবার দেখে নেবে জার্মানির পরাজয়ের কারণ কি। তাও আমি একটা বললাম, মোট এখানে আমি 7টার মতো প্রশ্ন বলেছি 4 নম্বরের। তো বন্ধু এই 7টা প্রশ্ন মোটামুটি দেখলে কিন্তু তোমাদের ষষ্ঠ অধ্যায়টা তোমাদের তৈরি হয়ে যাবে, একটু ভালো করে দেখে নিও। 8 নম্বরের জন্য আমি কেবলমাত্র দুটো প্রশ্ন এখানে নির্বাচন করেছি। আর এই যে বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্ত্রের প্রকৌশলগত কি পরিবর্তন এসেছিল, এটা 4এও আসতে পারে, 8এও আসতে পারে। আবার 8 নম্বরের জন্য যে দুটো প্রশ্ন আমি রেখেছি, একটা হচ্ছে বন্ধু খুব ভালো করে একদম মাস্ট বি 100% শিওর,
এইভাবে ধরে করে যাবো এবং এটা দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 5+3 হিসাবে আসতে পারে, 4+4 হিসাবে আসতে পারে। কি বললাম? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। আর নেক্সট লিখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই সন্ধির দায়িত্ব। আবারও বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই সন্ধির দায়িত্ব। এবার তোমরা বলবে যে এটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়েছি। হ্যাঁ, এই অধ্যায়ে কিন্তু কিছুটা আছে, মানে এটা দেওয়া রয়েছে, তাই তোমাদের অবশ্যই দেখে দেওয়া উচিত। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই সন্ধির কতটা দায়িত্ব। তো বন্ধু, এই ছিল মোটামুটি 2 নম্বরের জন্য ষষ্ঠ অধ্যায় থেকে 20-21টা প্রশ্ন, 4 নম্বরের জন্য গোটা 7 প্রশ্ন, 8 নম্বরের জন্য গোটা 3 প্রশ্ন। মোটামুটি দেখলে তোমাদের কিন্তু ষষ্ঠ অধ্যায়টা তৈরি হয়ে যাবে। তো এই কটা প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করে নিও। আমি খুব শীঘ্রই চলে যাচ্ছি সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ে আমি বলেছি কি বন্ধু, সপ্তম অধ্যায়ে আমি বলেছি যে এখান থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু 4 বা 8-এর কোনো প্রশ্ন হয় না। এখান থেকে শুধুমাত্র 2 নম্বরের প্রশ্ন হয়, 1 নম্বরের প্রশ্ন হয়। তাই সেই যে 2 নম্বরের যে কতগুলো প্রশ্ন, সেই 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি বা তোমাদের সামনে আমি আলোচনা করছি। সেই 2 নম্বরের যে প্রশ্নগুলো, 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব বেশি নেই, কয়েকটা প্রশ্ন রয়েছে। সেই কয়েকটা প্রশ্ন যদি তোমরা দেখে যাও তাহলে কিন্তু তোমাদের কাজটা আরও সহজ হবে এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনোভাবেই কোনো শক্ত লাগবে না। আর এই চ্যাপ্টারটা কিন্তু আমরা অনেকবারই হয়তো পড়েছি বা পড়বো আগামী দিন, তাই ভালো করে রেডি রেখো। এই চ্যাপ্টারটা কিন্তু বহুভাবে কাজে লাগে। তোমার আগামী দিন কেউ হয়তো কোনো চাকরির পরীক্ষা দিলে, কেউ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়লে, মানে পল সায়েন্স যেটাকে বলা হয়, নিয়ে পড়লে তাদেরও কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। তাই তোমরা চেষ্টা করবে যে এই চ্যাপ্টারটা একটু ভালো করে থরোলি রিডিং পড়ে নিতে। এমনিতেও যাদের যা সহায়িকা আছে, যেখানে যে প্রাইভেট পড়তে যাও, স্কুল আছে, হ্যাঁ, যা আছে সেটাকে বাদ দিয়েও মানে ষষ্ঠ অধ্যায়ে দেখবে বেশি তো চ্যাপ্টার মানে পাতা নেই, ওই কয়েকটা মাত্র পেজ দেওয়া রয়েছে। একটু থরোলি রিডিং পড়ে নিও। আমি ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রেও একই কথা বলবো, একটু থরোলি রিডিং পড়ে নিও। রিডিং পড়লে কি হয়, শর্ট কোশ্চেনগুলো যেখান থেকে যাই দিক না কেন আমি অন্তত করতে পারি। এইটা মাথায় রাখো, কারণ শর্ট কোশ্চেন কিন্তু ওই সহায়িকা বেসিস করে মানে বেসিক করে কিন্তু হয় না। হ্যাঁ, কোনখান থেকে কী তুলে দেবেন, তাই সহায়িকা তোমরা পড়বে, অবশ্যই পড়বে। পড়ার দরকারও রয়েছে, আমি পড়ার দরকার নেই একবারে বলবো না, পড়ার অবশ্যই দরকার রয়েছে, কিন্তু টেক্সট বইটাকে আগে প্রাধান্য দেবে। ভালো করে খুঁটিয়ে রিডিং পড়ো টেক্সট বইটাকে, তাহলে দেখবে শর্ট কোশ্চেন ইজিলি সলভ হয়ে যাবে। তো বন্ধু, সপ্তম অধ্যায়ে আমি চলে আসি। সপ্তম অধ্যায়ে আমি আলোচনা করি। দেখো, সপ্তম অধ্যায়ে আমি কি বললাম, 1 আর 2 এর প্রশ্ন হয়, 4 বা 8-এর কোনো প্রশ্ন হয় না। আমি কেবলমাত্র 2 নম্বরের জন্য এখানে 17টা প্রশ্নকে নির্বাচন করেছি। কি বললাম, 2 নম্বরের জন্য 17টা প্রশ্ন নির্বাচন করেছি। সেই 17টা প্রশ্ন তোমরা একটু ভালো করে শুনে নাও, তোমাদের আশা করি কাজে লাগবে। কাজে লাগবে ছাড়া আর কি, কাজে তো লাগতেই হবে। হ্যাঁ, কাজে লাগারই কথা এগুলো, এগুলো সারা জীবনেই আমাদের কাজে লাগবে, তাই একটু ভালো করে শুনে নাও। প্রথমে রেখেছি লিগ কভেনান্ট কি। লিগ কভেনান্ট, ক ভয়কা নয়াকা নয়াটয়, লিগ কভেনান্ট কি। নেক্সট রেখেছি বন্ধু, লিগ অফ নেশনসের অঙ্গগুলি কি কি। আবারও বলছি, লিগ অফ নেশনসের অঙ্গগুলি কি কি। নেক্সট রেখেছি লন্ডন ঘোষণাপত্র। আবারও বলছি, লন্ডন ঘোষণাপত্র সম্পর্কে লেখো, জাস্ট 2 নম্বরের প্রশ্ন। নেক্সট রেখেছি আমি আটলান্টিক চার্টার কি, খুব ভালো করে বলবে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আটলান্টিক চার্টার কি। নেক্সট হচ্ছে জাতিপুঞ্জের ব্যর্থতার কারণ। আবারও বলছি, জাতিপুঞ্জের ব্যর্থতার কারণ বলতে পারে পরীক্ষায়, নতুবা তোমাকে বলে দেবে লিগ অফ নেশনসের ব্যর্থতার কারণ। আমি আবারও বলছি, লিগ অফ নেশনস আর জাতিপুঞ্জ দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, জাতিপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল, আর লিগ অফ নেশনস প্রথম বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার আগে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে সেটা কিন্তু মানে ধ্বংস হয়ে যায় বা সেটা বন্ধ হয়ে যায়। আর 1945 24 অক্টোবর তোমরা জানো জাতিপুঞ্জ বা ইউএনও তৈরি হয়। তাই দুটোকে কখনো গোলাবে না, দুটো কখনো মেশাবে না। কি বললাম, জাতিপুঞ্জ আর লিগ অফ নেশনস দুটো সম্পূর্ণ আলাদা। কি বললাম, প্রশ্ন করতে পারে জাতিপুঞ্জের ব্যর্থতার কারণ, নতুবা অথবা তোমরা এটা করে রাখবে লিগ অফ নেশনসের ব্যর্থতার কারণ। নেক্সট দেখবে তোমরা ইউএনওর মূলনীতি, যাকে আমরা ইউএনও বলি, তাকে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ বা জাতিপুঞ্জ বলে থাকি। নেক্সট হচ্ছে ইউএনওর নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে লেখো। কি বললাম, ইউএনওর নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে লেখো। তো বন্ধু, নিরাপত্তা পরিষদে তোমরা জানো যে 2 রকম সদস্য থাকে, একটা হচ্ছে স্থায়ী সদস্য, একটা অস্থায়ী সদস্য। এবার স্থায়ী সদস্য কজন নামগুলো লিখে দেবে, আর অস্থায়ী সদস্য কিন্তু নামগুলো আমাদের
লিখতে হবে না, কেবল কটা দেশ লিখলেই চলবে। 10টা দেশ, শুধু লিখতে হবে যে অস্থায়ী সদস্য 10 জন, এটুকু লিখলে আমাদের চলে যাবে। নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে মানে ধরে রাখা পড়েই গেছে, হ্যাঁ, ভিটো কি? হ্যাঁ, আমার কাছে ভিটো কি। নেক্সট হচ্ছে কতগুলো আমি পুরো নাম তোমাদের কোরিয়াতে বলবো, মানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, সেগুলো পুরো নাম তোমাদের করতে হবে। সেগুলো হচ্ছে এক হচ্ছে ইউনেস্কো, UNESCO। নেক্সট হচ্ছে ইউনিসেফ, UNICEF, UNICEF। নেক্সট হচ্ছে হু, WHO, হু। নেক্সট হচ্ছে FAO, FAO। নেক্সট UNO। এই কটা পুরো নাম করে যাবে, অন্তত দুটো নাম লাগবে। আর অবশ্যই আনরা, UNRRA, আনরার পুরো নামটা তোমরা ভালো করে করে যাবো। নেক্সট বলবো সনদ সদস্য কি, অর্থাৎ জাতিপুঞ্জের সনদ সদস্য বলতে কি বোঝো। আবার বলছি, জাতিপুঞ্জের সনদ সদস্য বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন রেখেছি ইউএনওর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনস্থ কয়েকটি সংস্থার নাম। আবারও রিপিট করছি, ইউএনওর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনস্থ কয়েকটি সংস্থার নাম। আবারও বলি, ইউএনওর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনস্থ কয়েকটি সংস্থার নাম। নেক্সট রেখেছি ইউএনও সদস্যপদ কিভাবে বাতিল হয়। আমি আবারও রিপিট করছি, ইউএনওর সদস্যপদ কিভাবে বাতিল হয়, ইউএনওর সদস্যপদ কিভাবে বাতিল হয়। নেক্সট রেখেছি ইউএনওর সনদে কটি ধারা ও কটি অধ্যায় রয়েছে। আবারও বলছি, ইউএনওর সনদে কটি ধারা ও কটি অধ্যায় রয়েছে, ইউএনওর সনদে কটি ধারা ও কটি অধ্যায় রয়েছে। নেক্সট রেখেছি বন্ধু সান ফ্রান্সিসকো সম্মেলন কি, সান ফ্রান্সিসকো। আবারও বলছি, সান ফ্রান্সিসকো সম্মেলন কি। নেক্সট রেখেছি আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে লেখো, 2 নম্বরের। হ্যাঁ, এখানে আবার বলছি 1-2 প্রশ্ন হবে, 4 বা 8 হয় না। হ্যাঁ, আন্তর্জাতিক বিচারালয় কি, এটা দেখো। নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশনস কথাটি কে কবে ব্যবহার করেন প্রথম, ইউনাইটেড নেশনস কথাটি কে কবে প্রথম ব্যবহার করেন। অবশ্যই দেখবে 14 দফা শর্ত, 2 নম্বরের জন্য বলছে, কারণ এটা এখানে লাগবে, এখানে রয়েছে সিলেবাসে, এই সিলেবাসের মধ্যে 14 দফা শর্ত। আর নেক্সট হচ্ছে ওছি পরিষদ কি, হ্যাঁ, জাতিপুঞ্জের ওছি পরিষদ কি। আর দুটো ওছি পরিষদ অঞ্চলের নাম দেখো, কি বললাম, জাতিপুঞ্জের ওছি পরিষদ কি, আর হচ্ছে ওছি পরিষদের দুটো অঞ্চলের নাম লেখো। এই কটা প্রশ্ন মোটামুটি দেখলে তোমাদের সপ্তম অধ্যায়টা কভার হয়ে যাবে। তাই তোমরা চেষ্টা করবে যে এই কটা প্রশ্ন, সপ্তম অধ্যায়ের এই কটা প্রশ্নকে খুব ভালোভাবে তৈরি করে নিতে। এবং এই তৈরি করলে কি হবে, তৈরি করে নিলে তোমরা কিন্তু তোমাদের অনেকটা চাপ মুক্ত হয়ে যাবে। কারণ তোমরা জানো যে তোমাদের খুব সম্ভবত নভেম্বরের সেকেন্ড উইক পরীক্ষা হতে পারে। তো এই নভেম্বরের সেকেন্ড উইক পরীক্ষা ধরে নিয়েই কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও। হ্যাঁ, জানি তোমাদের সামনে পুজো রয়েছে, কারো বিশ্বকর্মা রয়েছে, তো ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো পুজো ভ্যাকেশন তো থাকবেই। হ্যাঁ, সেই পুজো অবশ্যই তোমরা মানে এনজয় করবে, আনন্দ করবে, অবশ্যই করবে। সেই সঙ্গে কিন্তু নিজের পড়াশোনার প্রতি কিন্তু ফাঁকি মারলে বা ফাঁকি দিলে চলবে না। কারণ এতে বেশি পড়াশোনার সঙ্গে ডিট্যাচ হয়ে গেলে কিন্তু দেখা যায় তোমার ওই কদিন পড়তে ভালো লাগছে না। তাই অনেকটা না পড়ে অন্তত বইয়ের সঙ্গে টাচটা রেখো, একেবারে পুরোপুরি বন্ধ না করে দিয়ে পুজোর সময় কটা দিন বইয়ের সঙ্গে টাচটা রেখো, তাহলে কিন্তু তোমাদের কাজে আসবে, তোমাদের ফলাফল ভালো হবে। আর বলবো যে তাড়াহুড়ো একদম নয়, হাতে সময় রয়েছে। হ্যাঁ, সেপ্টেম্বরে কিছুদিন রয়েছে, অক্টোবরে রয়েছে, নভেম্বরে কিছুদিন পাবে। তাই রোজ পড়তে থাকো, রোজ পড়তে থাকো। পড়া কিন্তু তোমরা কেউ জমিয়ে রাখবে না বন্ধুরা, পড়া কিন্তু কেউ জমিয়ে রাখবে না। কারণ পড়া জমিয়ে রাখলে যেটাকে আমরা বলি বদ হজম, যেমন বলি যে একবারে বেশি উল্টোপাল্টা খেয়ে ফেললে কী হয়, বদ হজম হয়ে যায়। তো সেইভাবেই পড়া যদি আমরা একভাবে মানে অনেকভাবে জমিয়ে রাখি, মানে অনেক পড়া একের পর এক যদি জমিয়ে রাখি, দেখবে আমাদের বদ হজম হয়ে যায়, আমরা কোনোটাকেই মনে রাখতে পারবো না। তাই রোজের পড়া রোজ নিয়মিতভাবে তৈরি করো অবশ্যই। হ্যাঁ, কী বললাম, রোজের পড়া রোজ নিয়মিতভাবে তৈরি করবে। লেখা প্র্যাকটিস করবে ঘড়ি ধরে। হ্যাঁ, কারণ লেখা প্র্যাকটিস করলে ঘড়ি ধরে কী হয়, পরীক্ষার হলে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে হয়ে যায়। আর বন্ধুদের বলি, যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তোমরা যদি মনে করো যে তোমাদের আরও অন্যান্য অধ্যায়ের সাজেশান লাগবে, মানে আরও যে 1, 2, 3, 4, 5 যে অধ্যায় রয়েছে, যদি সে 6 যে অধ্যায় রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, সেই অধ্যায় যদি 1, 2, 3, 4, 5 যে রয়েছে মোট 7টা অধ্যায় তোমাদের, তার মধ্যে আমি 2টো দিয়ে দিলাম, যে লাস্ট যে 2টো টার্মের জন্য দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের ওভারঅল বই পরীক্ষা হবে। তাই যদি আগের 5টা অধ্যায়ে কোনো সাজেশান লেগে থাকে, যদি কারো লেগে থাকে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সাজেশানটা তোমাদেরকে দিয়ে দেবো।
বা নির্বাচিত প্রশ্নর যে সেটটা তোমাদের সামনে আমি দিয়ে দেবো, মানে কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন, মানে নবম শ্রেণীর যে নভেম্বরে ফাইনাল পরীক্ষা হবে 90 নম্বরের, কোন কোন প্রশ্ন আসতে পারে, নির্বাচিত কয়েকটা প্রশ্ন আমি দিয়ে দেবো। তো যদি কারো প্রয়োজন মনে হয় যে লাগবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই বইটা কিন্তু বন্ধু তোমরা ভালো করে রিডিং পড়তে থাকবে। আরও ভালো হয় যদি কারো রেফারেন্স বই থাকে, সেই রেফারেন্স বইয়ে তোমরা কিন্তু রিডিং পড়ে নিও, যাতে করে কোনো অংশ থেকে কোনো প্রশ্ন দিক না কেন তুমি যেন লিখে আসতে পারো। কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না। মাধ্যমিক পরীক্ষার্থীদের একই কথা বলবো, কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না। ওই সংক্রান্ত যা জানো লিখে আসো, একটু হলেও কিন্তু নাম্বার দেবে। তাই কোনো প্রশ্ন কিন্তু কখনোই ছেড়ে আসবে না। আর রোজের পড়া রোজ করো। রোজের পড়া রোজ করলে কিন্তু পড়া জমবে না, আর তোমার বদহজমও হবে না, তোমার মাথার চাপও বাড়বে না। তাই চেষ্টা করো রোজের পড়া রোজ করতে। পড়া জমিয়ে রেখো না, পড়া জমিয়ে রাখলেই বদহজম, এটা মাথায় রেখে দিও। এটা হাসির কথা নয়, সত্যি এটা একটা ভাইটাল কথা। হ্যাঁ, সবার সত্যি করেই কথা। সবার ক্ষেত্রেই দেখবে, তোমাদের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হয়েছে। পড়া জমিয়ে রাখলে কিন্তু বদহজম। আর পড়া যদি জমিয়ে না রাখো, তাহলে দেখবে কোনো রকম বদহজমের কোনো চাপ নেই, পরীক্ষার সময়তে কোনো চাপ নেই। আর যদি জমিয়ে রাখো, তাহলে পরীক্ষার দিন আগের দিন রাত্রে সারা রাত জেগে বই ধরে ধরে পড়ছো। কারণ কি, তোমার পড়া জমে গেছে, তোমাকে ওঠাতে হবে, অর্থাৎ তোমাকে একবার দেখে যেতে হবে সবগুলো। এই করতে করতে রাত খাবার, ওদিকে পরীক্ষার হলে গিয়ে তুমি ঢুলছো, তোমার ঝিমুনি আসছে। তো বন্ধু এটা করলে হবে না। কী করতে হবে না, আমাদেরকে অন্তত পরীক্ষার আগে সমস্ত সিলেবাসটা আমাদের কভার করে নিতে হবে। তাই তোমরা সেই চেষ্টাই করবে, যাতে করে তোমাদের পরীক্ষার আগে কিন্তু পুরো সিলেবাসটা তোমরা কভার করে নিতে পারো। আর এটাই আমি তোমাদের কাছে আশা করব। হ্যাঁ, এবং সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। অনেকে ভালো স্টুডেন্ট রয়েছে, অনেকে মিডিয়াম স্টুডেন্ট রয়েছে, অনেকে আবার অনেক লোয়ার স্ট্যান্ডার্ড স্টুডেন্ট রয়েছে। তো সবার ক্ষেত্রেই কিন্তু রোজের পড়া রোজ করতে হবে। যে ভালো তার মানে সে নয় সে সব পারে, আর যে লোয়ার সে সব কিছু পারে না, এই ধারণা কিন্তু রাখবে না তোমরা। হ্যাঁ, চেষ্টা করলে সবই হয়। চেষ্টাই মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। তাই বলবো যে তোমরা কোনোভাবে অহেতুক ভীত না হয়ে তোমরা ট্রাই করে যাও, চেষ্টা করে যাও, ফল পাবে। সেই সঙ্গে বলবো, যদি তোমাদের আর তোমরা ইতিপূর্বে দেখেছো যে আমি যারা দশম শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা দেখেছো যে আমি ইতিহাস এবং ভূগোলে তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি। আমি খুব শীঘ্রই দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসবো বাংলা এবং বিশেষ রচনা, প্রবন্ধ যে থাকে 10 নম্বরের, কী কী আসতে পারে সে সংক্রান্ত একটা ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। তো নবম শ্রেণীদেরকে বলবো, যারা নবম শ্রেণীতে রয়েছে, তোমাদের যদি আর অন্য কোনো বিষয়ে কোনো সাজেশান বা নির্বাচিত প্রশ্ন লেগে থাকে তোমার ফাইনাল পরীক্ষার জন্য, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কমেন্ট চেক করে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও তৈরি করে দেবো, আপলোড করে দেবো আমার এই চ্যানেলে, তোমরা তখন পেয়ে যাবে। তো ভিডিও শেষ করার আগে আমি আবারও বলবো, সঙ্গে থেকো, আমিও সঙ্গে রয়েছি, এবং কিপ ইট আপ বন্ধু, ছাড়লে হবে না। অতএব সমস্ত কিছু রেডি করতে থাকো, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। সেই সঙ্গে বলবো, যারা এখনও পর্যন্ত, ভিডিও শেষ করার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিও, এবং অবশ্যই চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করো। এবং তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের সেই প্রয়োজনটা মেটাবার চেষ্টা করব পড়াশোনার দিক থেকে। তো এই ছিল আজকের এই ভিডিও। আগামী দিন আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন কোনো কিছু ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করার। ধন্যবাদ বন্ধু, সকলে ভালো থাকো, নমস্কার।